জার্মান ঐক্য পুনঃপ্রতিষ্ঠা দ্বিতীয় অংশ শুরু করছি। উইলি ব্রান্ড ও তার নীতি এখন পড়ব। 1969 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক দল বা এসপিডি জয়লাভ করে এবং ফ্রি ডেমোক্রেটিক দল বা এফডিপি এর সঙ্গে যৌথভাবে মন্ত্রিসভা গঠিত হয়। উইলি ব্রান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে প্রথম সোশ্যাল ডেমোক্রেটিক চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হলেন। ব্রান্ড পূর্বতন সরকারের পাশ্চাত্যের সহযোগিতার নীতি বাতিল না করে অব্যাহত রাখলেন। অন্যদিকে সহযোগিতা ও সহাবস্থানের ভিত্তিতে পূর্ব ইউরোপীয় রাষ্ট্রবর্গ ও সোভিয়েত রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের পথে এগোলেন। অবশ্য এর জন্য পশ্চিম জার্মানি যুদ্ধোত্তর রাষ্ট্রীয় বিন্যাসের স্থিতাবস্থা মেনে নিতে রাজি হল এবং সংশোধনবাদী পররাষ্ট্রনীতি থেকে সরে এলেন। এখন পড়ব অস্টপলিটিক এর রূপায়ণ। অনতিবিলম্বে ব্রান্ড পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী উইলি স্টফ এর সঙ্গে এরফুর্টে মিলিত হলেন মার্চ 1970 খ্রিস্টাব্দ। দুই রাষ্ট্রের মধ্যে বোঝাপড়ার সূচনা হল। ইতিমধ্যে পূর্ব জার্মানিতে উইলব্রেক্ট সেখানে শাসক দলের প্রধান সেক্রেটারি পদ থেকে অপসারিত হলেন এবং এরিক হেনেখার তার স্থলাভিষিক্ত হলেন। হোনেখার মনোভাবের দিক থেকে অনেক নমনীয় ও বাস্তববাদী ছিলেন। 1970 খ্রিস্টাব্দের 12 আগস্ট পশ্চিম জার্মানি সোভিয়েত রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করল। জার্মান টেলিভিশনে প্রদত্ত এক আবেগপ্লুত ভাষণে ব্রান্ড দেশবাসীর উদ্দেশ্যে বললেন যে বার্লিন প্রাচীরের কাঁটাতার দুইটি জার্মানির মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারবে না এবং এই ব্যবধান দূর করার পথে প্রথম পদক্ষেপ নেওয়া হলো। ব্রান্ড ইউরোপের বৃহত্তর ঐক্য ও সংহতির কথা উল্লেখ করে জানালেন, "The boundary of Europe is neither the Alps nor the eastern border of Poland. Russia is indissolubly bound to European history, not only as an opponent and as a threat, but also as a partner, historically, politically, culturally, and economically. Only when we in Western Europe can direct our eyes towards this partnership, and only when we in Western Europe can see this too, can we come to an agreement about our interest." হারম্যান বোলেস ও হ্যান লেইট রচিত উইলি ব্রান্ড এ পোর্ট্রেট অব দ্য জার্মান চ্যান্সেলর গ্রন্থ দ্রষ্টব্য, পৃষ্ঠা 75 থেকে 76। ঠিক 31 বৎসর আগে আগস্ট মাসে হিটলার স্তালিন অনাক্রমণ চুক্তি সম্পাদিত হয়। উভয় পক্ষই পূর্ব ইউরোপে প্রচলিত সীমান্ত ব্যবস্থার স্থিতাবস্থা মেনে নিতে রাজি হলো এবং একে অন্যের বিরুদ্ধে বল প্রয়োগ নীতি অনুসরণ না করার অঙ্গীকার ব্যক্ত করা হলো। এরপর 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ব্রান্ড পোল্যান্ডের রাজধানী ওয়ারশো গেলেন এবং পোল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হলো। এখানেই শেষ নয়। 1971 সেপ্টেম্বরে বার্লিন প্রশ্নেরও একটা গ্রহণযোগ্য মীমাংসা সম্পন্ন হলো। বার্লিনের 4 অধিকৃত বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও ফ্রান্স তাদের নিজ নিজ অধিকৃত অঞ্চলের উপর স্বীকৃতি দিলেন এবং পশ্চিম বার্লিনের উপর পশ্চিম জার্মান সরকারের বিশেষ রাজনৈতিক সম্পর্কের বিষয়টি মেনে নেওয়া হলো। পরিশেষে 1972 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির সঙ্গে একটি ভিত্তিমূলক চুক্তি বা বেসিক ট্রিটিতে আবদ্ধ হয় এবং দুটি দেশের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। 1973 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে দুই জার্মান রাষ্ট্রই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন। পূর্বাভিমুখী সহাবস্থান বা অস্টপলিটিক এর শেষ উল্লেখযোগ্য পদক্ষেপ হল 1973 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর পশ্চিম জার্মানির সঙ্গে চেকোস্লোভাকিয়ার সীমান্ত চুক্তি। এই চুক্তির মাধ্যমে মিউনিক চুক্তি সেপ্টেম্বর 1938 বাতিল করা হলো এবং সুদেতানল্যান্ডের জার্মান ভাষাভাষী অঞ্চলে চেকোস্লোভাকিয়ার হাতে পুনরায় ন্যস্ত করা হলো। এখন আমরা পড়ব ইউরোপীয় নিরাপত্তা সম্মেলন চুক্তি, আগস্ট 1975।
ইউরোপীয় নিরাপত্তা ও সম্মেলন চুক্তি। ইউরোপীয় নিরাপত্তা সম্মেলন চুক্তি আগস্ট 1975 খ্রিস্টাব্দ, এটা আমরা পড়ব এখন। পূর্বাভিমুখী সহাবস্থান নথি বা ওস্ট পলিটিক একদিকে যেমন পশ্চিম জার্মানির সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলির সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছিল, অন্যদিকে বৃহত্তর ইউরোপীয় ও বিশ্ব রাজনীতিতে সহাবস্থান ও সমঝোতা বা দাতাত এর পরিবেশ সৃষ্টি করেছিল। পূর্ব ইউরোপের সঙ্গে পাশ্চাত্য জগতের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর 1975 খ্রিস্টাব্দের 1 আগস্ট হেলসিঙ্কি শহরে ঐতিহাসিক ইউরোপীয় নিরাপত্তা সম্মেলন বা ইউরোপিয়ান সিকিউরিটি কনফারেন্সে 33টি ইউরোপীয় রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সমেত এক চূড়ান্ত চুক্তিতে আবদ্ধ হল। অধ্যাপক উইলিয়াম কেলর বলেন, হেলসিঙ্কি চুক্তি 30 বৎসর পর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি নির্দেশিত করল। জার্মানিতে পুনঃ ঐক্য প্রতিষ্ঠার দুটি ঐতিহাসিক প্রক্রিয়া নিয়ে এখন আমরা পড়ব। 8-এর দশকের শেষ দিকে ইউরোপের রাজনীতিতে দুটি পরস্পর বিরোধী ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়, একটি নেতিবাচক, অন্যটি ইতিবাচক। এ দুটি অবশ্য একে অপরের পরিপূরক। নেতিবাচক প্রক্রিয়াটি হল পূর্ব ইউরোপে আধিপত্যবাদী সমাজতান্ত্রিক শাসনের অবসান ও সোভিয়েত ইউনিয়নের 70 বৎসর ব্যাপী একদলীয় কেন্দ্রীভূত শাসনের অবলুপ্তি। অন্যদিকে ইতিবাচক দিকটি হল ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্র হিসেবে জার্মানির পুনরায় আত্মপ্রকাশ এবং ইউরোপীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল সম্ভাবনা। জার্মানির ঐক্য পুনঃপ্রতিষ্ঠার মূলে 3 ধরনের সহায়ক উপাদান পরিলক্ষিত হয়। প্রথমত, পূর্ব ইউরোপে অভূতপূর্ব গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের জোয়ার জার্মানিতেও ছিল। দ্বিতীয়ত, সোভিয়েত ইউনিয়নের নতুন দৃষ্টিভঙ্গি। সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ পেরেস্ত্রয়িকার বা পুনর্গঠন সূত্র অনুসারে সোভিয়েত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির পুনর্বিন্যাস সাধন করেন এবং ইউরোপ ও বিশ্ব রাজনীতিতে শান্তি ও সহাবস্থানমূলক নীতি অনুসরণের অঙ্গীকার করেন। গর্বাচেভ আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমিক শান্তিপূর্ণ ও মানবিক পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। 1988 খ্রিস্টাব্দের জুনে অনুষ্ঠিত সোভিয়েত কমিউনিস্ট পার্টির 19তম যুক্তরাষ্ট্রীয় সম্মেলনে 19th অল ইউনিয়ন কনফারেন্স অফ CPSU সোভিয়েত পররাষ্ট্র নীতির লক্ষ্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, A gradual demilitarization and humanization of international relations with reason, knowledge and moral principles rather than selfish ambitions and prejudices, at long last motivating states in resolving numerous contradictions in the world and achieving a balance of interest, with the right of each to freedom of choice being recognized. ডকুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস 19th অল ইউনিয়ন কনফারেন্স, পৃষ্ঠা 198। তৃতীয়ত, পশ্চিম জার্মানির রাজনীতিবিদদের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে জটিল করে তুলেনি এবং আন্তর্জাতিক অনুকূল পরিস্থিতি ও পূর্ব ইউরোপ তথা পূর্ব জার্মানির জনগণের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে পশ্চিম জার্মানি বোঝাপড়ার মাধ্যমে ঐক্য সাধনের মতো দুরূহ লক্ষ্য পূরণে সাফল্য অর্জন করে। 100 বৎসর আগে জার্মানি ঐক্যকরণের স্থপতি বিসমার্ক যুদ্ধ ও বল প্রয়োগের মাধ্যমে ঐক্য সাধন সম্পন্ন করেন, কিন্তু 20 শতকের শেষ দিকে মহাকাশ যুদ্ধ ও ক্ষেপণাস্ত্রের যুগে যুদ্ধের পথ নেওয়া আত্মহনন ভিন্ন কিছু নয়। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতা হেলমুট কোল 1982 সালে পশ্চিম জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। তার প্রধান সহযোগী পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ডিট্রিক গেন্সচার ছিলেন ফ্রি ডেমোক্রেটিক দলের নেতা। গেন্সচার ইতিপূর্বেই সোশ্যাল ডেমোক্রেটিক দলের মন্ত্রিসভার সদস্য ছিলেন। উইলি ব্রান্ড ও তার উত্তরসূরি হেলমুট সমিট উভয়েই গেন্সচারকে পররাষ্ট্রমন্ত্রী রূপে নিযুক্ত করেছিলেন। ওস্ট পলিটিকের একনিষ্ঠ সমর্থক গেন্সচার 80-র দশকে পূর্ব ইউরোপ ও রাশিয়ার পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ঐক্যকরণের মতো দুরূহ কার্য কূটনীতির পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করেন।
আশ্চর্যের কথা, গেন্সার এর দপ্তরের দেওয়ালে দুই বরেণ্য জার্মান নেতার চিত্র ঝোলানো ছিল, একজন বিসমার্ক, অন্যজন গুস্তাভ স্ট্রেসম্যান। গেন্সার এই দুইজন আপাত বিপরীতধর্মী রাজনীতিবিদদের মধ্যে সেতু রচনা করেছিলেন। জার্মান ঐক্য বিসমার্কের ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়, আর স্ট্রেসারের সমঝোতা নীতি এখনকার দাতাত এর ঐতিহাসিক পূর্বসূরি। স্ট্রেসম্যানের পন্থা আর বিসমার্কের লক্ষ্য এই দুই সামনে রেখে গেন্সার অগ্রসর হলেন জার্মান বিভাজনের ক্ষত নিরাময়ের জন্য। আমরা এতক্ষণ পড়লাম হেলমুট কোল ও গেন্সার এর নীতি। 1989 থেকে 1991 এই 3 বছর সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। জার্মান ঐক্য, পূর্ব ইউরোপের মুক্তি আর সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার বিনাশ একের পর এক সব চমকপ্রদ রুদ্ধশ্বাস গতিতে ঘটে গিয়েছে। ইতিহাস বড় ধূর্ত। লেনিনের এই মন্তব্য লেনিনের মতাদর্শ আর তার দেশ সোভিয়েত ইউনিয়নকে এমনভাবে বিপন্ন করবে সে কেউ বুঝতে পারেনি। 1989 খ্রিস্টাব্দের জুন মাসে গর্ভাচেভ পশ্চিম জার্মানি সফরে এলেন। 13 জুন গর্ভাচেভ ও পশ্চিম জার্মানির চ্যান্সেলর 8 পৃষ্ঠাব্যাপী এক যুক্ত ঘোষণায় স্বাক্ষর করলেন। ওই ঘোষণায় বিগত 4 দশকের পারস্পরিক মতবিরোধ ও সংঘাতের অবসানের জন্য উভয় দেশ অঙ্গীকার করল। ওই যৌথ ঘোষণায় অভিন্ন ইউরোপীয় বাসভূমি বা কমন ইউরোপিয়ান হোমল্যান্ড স্থাপনের জন্য অভিমত ব্যক্ত করা হয়। এই সফরের সময় সোভিয়েত ও পশ্চিম জার্মানির পররাষ্ট্রদ্বয় এডওয়ার্ড শেভারনাদজে ও পশ্চিম জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গেন্সার 10টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমস্ত চুক্তির মাধ্যমে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি স্থাপনের শর্তাবলী নথিভুক্ত করা হয়। সোভিয়েত ইউনিয়নের আপোষমুখী মনোভাবের ফলে পূর্ব জার্মান সরকার অনমনীয় মনোভাব বহাল রাখতে পারল না। পূর্ব জার্মানির কমিউনিস্ট নেতা এরিক হোনেখার অবশ্য আধিপত্যমূলক শাসনের বাঁধন শিথিল করতে রাজি ছিলেন না, কিন্তু পূর্ব জার্মানির ক্ষমতা সোভিয়েত সেনার উপর নির্ভরশীল। কিন্তু গর্বাচেভ পূর্ব জার্মানিতে বিশাল সোভিয়েত সেনা মোতায়েন রাখা বিশাল ব্যয়ভার বহন করতে চাইলেন না। এছাড়া গর্বাচেভ বুঝতে পারলেন, জার্মানি ঐক্যবদ্ধ দেশে পরিণত হলে ইউরোপের অস্থিরতা হ্রাস পাবে এবং রাশিয়ার সামরিক ব্যয়ভার কমবে। শুধু তাই নয়, জার্মানির সঙ্গে সোভিয়েত বৈদেশিক বাণিজ্যের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। জার্মানির সঙ্গে সোভিয়েত বাণিজ্যের পরিমাণ ছিল মোট বাণিজ্যিক লেনদেনের শতকরা 15%। এদিকে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী সমাজতান্ত্রিক শাসনের শৃঙ্খলা মোচন ঘটতে লাগলো। এই অবস্থায় পূর্ব জার্মানির শাসক গোষ্ঠী জনমতকে উপেক্ষা করতে পারলেন না। পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে আগমনের পথে প্রধান প্রতিবন্ধক ছিল বার্লিন দেয়াল। 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর বার্লিন দেয়ালের পতন ঘটল। ঠিক 200 বৎসর আগে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন যেমন ফ্রান্সে স্বৈরাচারী শাসনের অন্তিমকাল সূচনা করেছিল, অনুরূপভাবে বার্লিন দেয়াল ভেঙে ধূলিসাৎ দুই জার্মানির মধ্যে ব্যবধান চূর্ণ হল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দ্বিধা বিভক্ত জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথ উন্মুক্ত হল। পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসকেরা কমিউনিস্ট পার্টির নাম পাল্টে দিলেন এবং 1990 খ্রিস্টাব্দের মার্চে অনুষ্ঠিত অবাধ নির্বাচনে কমিউনিস্ট পার্টির ভরাডুবি এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দল নির্বাচনে জয়যুক্ত হল। এর পরের পদক্ষেপ দুই জার্মানির মধ্যে অর্থনৈতিক সংঘাত, 1 জুলাই 1990 খ্রিস্টাব্দ। কিন্তু জার্মানির ঐক্য পুনঃপ্রতিষ্ঠার মধ্যে যেমন একদিকে ছিল জার্মান জনমতের চাপ, অন্যদিকে ছিল বৃহৎ শক্তিবর্গের সহযোগিতা। 1945 খ্রিস্টাব্দে জার্মানি যখন পরাজিত হয়, সে সময় ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিতে নিজ নিজ অধিকৃত অঞ্চল গড়ে তোলেন। স্বভাবতই আইনগত দিক থেকে এই 4টি শক্তির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন। পূর্বতন মিত্রপক্ষীয় 4টি রাষ্ট্র মস্কোতে মিলিত হলেন এবং পূর্ব ও পশ্চিম জার্মানির প্রতিনিধিরা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট হলেন। এই ঐতিহাসিক চুক্তি 2+4 চুক্তি বা 2+4 ট্রিটি নামে অভিহিত। এই ঐতিহাসিক 12 সেপ্টেম্বর 1990 খ্রিস্টাব্দ। পূর্ব ও পশ্চিম জার্মানির নেতারা সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যে চুক্তি সম্পাদন করলেন, তার ফলে দুই জার্মানির পৃথক অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো এবং সংযুক্ত জার্মানির সমর্থনে সিদ্ধান্ত নেওয়া হলো।
চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন পশ্চিম জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গ্যান্টসার, মার্কিন পররাষ্ট্র সচিব জেমস বেকার, ইংল্যান্ডের ডগলাড হার্ড, সোভিয়েত ইউনিয়নের শেভার্ড নাৎজে, ফ্রান্সের রোনাল্ড দুমাস ও পূর্ব জার্মানির মজের। 20 পৃষ্ঠার এই ঐতিহাসিক দলিলের প্রথমেই বলা হয়েছে, জার্মানির পক্ষে এটি একটি আনন্দময় মুহূর্ত। সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী শেভার্ড নাৎজে অভিভূত হয়ে মন্তব্য করলেন, এত কম সময়ের মধ্যে এতখানি পথ এগিয়ে যাওয়া বড় কম কথা নয়। চুক্তি অনুসারে পূর্ব জার্মানি থেকে সোভিয়েত বাহিনী পর্যায়ক্রমে অপসারিত করা হবে এবং এর জন্য যে $750 কোটি খরচ পড়বে তা পশ্চিম জার্মানি মিটিয়ে দেবে। 9 নভেম্বর 1989 খ্রিস্টাব্দ, বার্লিন দেয়ালের ভাঙনের 11 মাস পর এলো ঐক্যকরণের চূড়ান্ত মুহূর্ত। 3 অক্টোবর 1990 খ্রিস্টাব্দ, আলো আর আতশবাজির ঝলসানি ও মধ্যরাতের চার্চের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে 40 বৎসরব্যাপী বিভাজনের অবসান ঘটল। রাইখস্টাগ প্রাসাদের উপর পশ্চিম জার্মানির পতাকা তোলা হলো। পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুট কোল সংযুক্ত রাষ্ট্রের কর্ণধার হলেন। 1933 খ্রিস্টাব্দে হিটলারের একনায়কতন্ত্রী শাসন বলবৎ হয়। তারপর এই প্রথম গণতান্ত্রিক ঐক্যবদ্ধ জার্মানির আত্মপ্রকাশ ঘটল। ঐক্যবদ্ধ জার্মানির চ্যান্সেলর হেলমুট কোল জার্মান ঐক্যকে গণতন্ত্র ও স্বাধীনতার বিজয় বলে চিহ্নিত করেন এবং এই ঐক্যকে ইউরোপীয় ঐক্যের সোপান রূপে মন্তব্য করেন। Now that it has regained its national unity, our country intends to serve peace in the world and advance European unification. পূর্বতন পূর্ব জার্মানির রাষ্ট্রপ্রধান তার বিদায়ী ভাষণে তার রাষ্ট্রের বিলুপ্তিকে অশ্রুহীন বিদায় যাত্রা বা ফেয়ারওয়েল উইদাউট টিয়ার্স বলে মন্তব্য করেন। জার্মান ঐক্য প্রতিষ্ঠার 8 মাস পর জুন 20, 1991 খ্রিস্টাব্দ বার্লিন পুনরায় ঐক্য জার্মান রাষ্ট্রের রাজধানীতে পরিণত হল। জার্মান ঐক্যের পুনঃপ্রতিষ্ঠার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা নেই, বরং জার্মানি ইউরোপীয় সংহতি সাধনে নিরলস প্রয়াসে নিমগ্ন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী গ্যান্টসার ইউরোপীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে জার্মানির দায়-দায়িত্ব সম্পর্কে সচেতনতা ব্যক্ত করেন এবং সমস্ত ইউরোপ জুড়ে একটি স্থায়ী, শান্তিপূর্ণ, স্থিতিশীল ব্যবস্থা প্রতিষ্ঠায় জার্মানির পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। গ্যান্টসার মন্তব্য করেছিলেন, উইথ আওয়ার গ্রেটার ওয়েট উই উইল নট সিক মোর পাওয়ার, বাট উই উইল অ্যাক্ট ইন অ্যাওয়ারনেস অফ দ্য অ্যাডেড রেসপন্সিবিলিটি ইট ইম্পোজেস অন আস। অবশ্য ব্রিটেন, ফ্রান্স প্রমুখ পশ্চিম ইউরোপীয় মিত্র দেশগুলি জার্মানির সম্ভাব্য ভূমিকা সম্পর্কে কিছুটা সন্দেহ প্রকাশ করেছিল। জার্মান ঐক্য পুনঃপ্রতিষ্ঠার কয়েকদিন পর 19 অথবা 20 নভেম্বর 1990 খ্রিস্টাব্দ আনুষ্ঠানিকভাবে পূর্ব ও পশ্চিম জগতের মধ্যে দীর্ঘসূত্রী ঠান্ডা লড়াইয়ের অবসান সাধিত হল। প্যারিসে অনুষ্ঠিত ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতার সম্মেলনে কনফারেন্স অন সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ফ্রান্স অথবা সংক্ষেপে CSCE প্যারিস সনদ বা প্যারিস চার্টার অনুমোদিত হয়। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ প্যারিস সনদকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলে মন্তব্য করেছেন। এই সনদে ইউরোপীয় সম্মেলনকে বা CSCE প্যান ইউরোপীয় নিরাপত্তার প্রাতিষ্ঠানিক ভিত্তিরূপে চিহ্নিত করা হয়। ইউরোপীয় সংহতি স্থাপনের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হল নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্টে বা ইউরোপীয় ইউনিয়ন চুক্তি। ইউরোপীয় ইউনিয়ন কমিউনিটিভুক্ত EC দেশগুলি একটি সর্বজনগ্রাহ্য মুদ্রা ব্যবস্থা ও সমগ্র মহাদেশ জুড়ে অভিন্ন বাজার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলো। 1933 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে ঐক্যবদ্ধ থাকার ব্যবস্থা চালু হয়েছে। শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, 1992 খ্রিস্টাব্দের 17 জুন ন্যাটোর 16টি সদস্য রাষ্ট্র ও পূর্বতন ওয়ারশো চুক্তিভুক্ত 7টি রাষ্ট্র ইউরোপে নিরস্ত্রীকরণের জন্য এক মীমাংসায় উপনীত হয়। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, জার্মানির পরিবর্তন একদিকে যেমন ছিল জার্মান ঐক্য পুনঃপ্রতিষ্ঠার বিজয়, অন্যদিকে এই পরিবর্তন পূর্ব ইউরোপের সার্বিক রাজনৈতিক রূপান্তরের সঙ্গে অঙ্গীভূত। সমগ্র ইউরোপ জুড়ে সোভিয়েত রাশিয়া কর্তৃক আরোপিত আধিপত্যমূলক শাসন ব্যবস্থার সৌধ ধূলিসাৎ হয়ে পড়ে। পূর্ব জার্মানির সাম্যবাদী শাসনের বিলোপ এই বৃহত্তর ঐতিহাসিক প্রক্রিয়ার অংশবিশেষ। প্রসঙ্গত বলা যায়, পূর্ব ইউরোপের আধিপত্যমূলক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল দমন নিপীড়ন। একদিকে 3,60,000 সোভিয়েত সেনা পূর্ব জার্মানিকে রাশিয়ার অনুগত আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করেছিল,
অন্যদিকে সেখানে একটি একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠান স্ট্যাসি এর নেতৃত্বাধীন 85,000 কর্মচারী সমগ্র পূর্ব জার্মানিতে সন্ত্রাসের শাসনের মূল সংগঠক ছিল। পূর্ব জার্মানির শেষ অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী পিটার মাইকেল ডাইস্টেল গভীর উদ্বেগের সঙ্গে মন্তব্য করেছিলেন যে স্ট্যাসির গোপন অমানবিক কার্যকলাপের খবরাখবর জানাজানি হয়ে গেলে গৃহযুদ্ধ বেঁধে যাবে। উড সেট অফ সিভিল ওয়ার। প্রসঙ্গত বলা যায়, পোল্যান্ড, হাঙ্গেরি অথবা চেকোস্লোভাকিয়ার চেয়েও বেশি নির্মম ছিল পূর্ব জার্মানির কর্তৃত্ববাদী ব্যবস্থা বা কমান্ড সিস্টেম। সুতরাং পূর্ব জার্মানি শুধুমাত্র পশ্চিম জার্মানির সঙ্গে অঙ্গীভূত হয়েছিল তা নয়, সেখানে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলো। দীর্ঘ 57 বর্ষব্যাপী একটানা নাৎসি ও সাম্যবাদী একদলীয় শাসনের অবসান হলো। তবে ঐক্য সাধিত হলেও অর্থনৈতিক ও মানসিক দুদিক থেকে দুই জার্মানির যে ব্যবধান প্রকট হয়ে উঠেছিল তা দ্রুত অপসারিত হবে না। পূর্ব জার্মানির আর্থিক অনগ্রসরতা ও সেখানকার জীবনযাত্রার নিম্নমান দূর করার জন্য সুনির্দিষ্ট ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ প্রয়োজন। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পরিমাণ কম নয়। নিম্নে আগামী 10 বছরে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার পর পুনর্গঠনের জন্য সম্ভাব্য অর্থব্যয়ের পরিমাণ নিচের সারণীতে দেওয়া হলো। আমি একটু দেখাচ্ছি। আমি এখন এই সারণীটি পড়িয়ে শোনাচ্ছি। সূচক বিলিয়ন ডলার। পরিকাঠামো পুনর্গঠন 160 বিলিয়ন ডলার। নতুন শিল্পোদ্যোগ স্থাপন 155 বিলিয়ন ডলার। পরিবেশ দূষণ দূরীকরণ 140 বিলিয়ন ডলার। বেসরকারি উদ্যোগে সহায়তা 22 বিলিয়ন ডলার। বেকার ভাতা দান 50 থেকে 100 বিলিয়ন ডলার। বিশ্ববিদ্যালয় উন্নয়ন 4.1 বিলিয়ন ডলার। যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ 20 বিলিয়ন ডলার। সোভিয়েত সেনা অপসারণ 8.3 বিলিয়ন ডলার। মানসিক দিক থেকেও পূর্ব জার্মানির জনগণের চেয়ে পশ্চিম জার্মানির জনগণ মুক্ত পরিবেশের সুযোগ ভোগ করেছিলেন। পূর্ব জার্মানির অস্বস্তিকর ভীতিপ্রদ পরিবেশে বসবাস করার জন্য সেখানকার মানুষদের চিন্তা ভাবনার জড়তা জন্মেছিল। বুদ্ধিজীবী সম্প্রদায় কোন রকম আন্দোলনের পথে অগ্রসর হননি। বিশিষ্ট সাহিত্যিক মনিকা মারন সখেদে মন্তব্য করেছেন, পূর্ব জার্মানির স্মৃতি খুবই করুণ ও বেদনাদায়ক। তিনি ওই বদ্ধ পরিবেশ থেকে নিষ্কৃতি পাবার জন্য 1988 খ্রিস্টাব্দ পূর্ব জার্মানি ত্যাগ করেছিলেন। আমি আরেকবার শেষ বাক্যগুলো পড়ছি। বিশিষ্ট সাহিত্যিক মনিকা মারন সখেদে মন্তব্য করেছেন, পূর্ব জার্মানিতে জার্মানির স্মৃতি খুবই করুণ ও বেদনাদায়ক। তিনি ওই বদ্ধ পরিবেশ থেকে নিষ্কৃতি পাবার জন্য 1988 খ্রিস্টাব্দ পূর্ব জার্মানি ত্যাগ করেছিলেন। তো এই হলো জার্মান ঐক্য পুনঃপ্রতিষ্ঠার শেষ অংশ। আশা করি সবারই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।